আওয়ামী লীগের এখন তো লোকে ধরে না। আওয়ামী লীগের যে নৌকাটা আছে আমার তো মনে হয় যে ডুবু ডুবু নৌকা। এত পুলিশও এখন ভয় পেতে শুরু করেছে। চতুর্মুখী চাপের মধ্যে পড়ছে সরকার। এখন চারদিকে অন্ধকার দেখছে। একদিকে কোটা সংস্কার আন্দোলন, আরেকদিকে পেট্রোলের জন্য আন্দোলন, এদিকে দুর্নীতিবাজদের দেশটাকে দুর্নীতি করে টাকা ফুকলা করে দিয়েছে দেশের অর্থনৈতিক একটা চাপ। কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির এমপি, তিনি বলছেন যে এখন আওয়ামী লীগ ডুবু ডুবু অবস্থায়। চলুন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে, ভিডিও রয়েছে, চলুন আমরা একটু দেখে আসি। আসলে পুলিশও এখন ভয় পেতে শুরু করেছে। কয়েকদিন আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমকে একরকম থ্রেট করেছিল। তারা যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে একের পর এক গণমাধ্যমে, বিশেষ করে সাবেক আইজিপি বেনজিরের পর আসাদুজ্জামান মিয়া অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার সম্পর্কে যখন গণমাধ্যমে রিপোর্টটা প্রকাশিত হলো, তারপরেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এবং গণমাধ্যমকে তারা লিটারালি থ্রেট করেছিল। এবং তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ থেকে বিরত রাখার জন্য তারা তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। কিন্তু এবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম কথা বলেছেন গণমাধ্যমে, এবং তার বক্তব্যে মনে হচ্ছে আস্তে আস্তে পুলিশের মধ্যে ভয় ছড়াতে শুরু করেছে এবং মনিরুল ইসলাম তার গলার স্বর অনেকটা নামিয়ে এনেছেন। এবার তিনি বলছেন গণমাধ্যমকে তারা কোনো আদেশ দেননি, তারা অনুরোধ করেছেন রাখা না রাখার ব্যাপার গণমাধ্যমের, তবে তারা যেন একটু কেয়ারফুলি এই ধরনের রিপোর্টগুলো করেন যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। তারা শুধুমাত্র এটাই বলতে চেষ্টা করেছেন তারা যেন একটু দেখে নেন রিপোর্টগুলো প্রকাশের ক্ষেত্রে। তারা কোনো থ্রেট করেন নাই, তারা কোনো আদেশ দেন নাই। বোঝা যাচ্ছে পুলিশ প্রচণ্ড রকম ভয়ের মধ্যে আছে। এবং যে দুজনের কথা বলছিলাম, বেনজির, আসাদুজ্জামান মিয়া, এরপর আরও দুজন ডিআইজি যারা এখন পুলিশে কর্মরত, এরপর আরও দু একজনের নামও গণমাধ্যমে এসছে পুলিশ বাহিনীর, এবং সর্বশেষ পুলিশের একজন অতিরিক্ত আইজিপি সম্পর্কেও রিপোর্ট প্রকাশিত হয়েছে। খুব সংক্ষেপে সেই জায়গাটাতে আজকের ভিডিওতে আসবো প্রাসঙ্গিকভাবে, কারণ মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমকে বলেছেন আসাদুজ্জামান মিয়া সম্পর্কে, বিশেষ করে তিনি বলার চেষ্টা করেছেন তিনি তো পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যাননি, কিন্তু গণমাধ্যমে তার পালিয়ে যাবার খবর প্রকাশিত হয়েছে, কিন্তু বেনজিরের কথা কিন্তু তিনি আবার বলছেন না। এবং এই নতুন যে আইজিপির নামটাই উঠে এসছে নতুন করে গণমাধ্যমে, তিনি কিন্তু পালিয়ে গেছেন। এবার তিনি কানাডায় পালিয়ে গেছেন। সুতরাং তার সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটু দেখব তার আমলনামাটা। তার আগে আমরা একটু বলে নেই পুলিশ আজকের যে অবস্থানে আসলো এবং এই অবস্থানে আসাটা এই সরকারকে কতটা দুর্বল করবে, এই জায়গাটা আমাদের একটু বোঝা দরকার। এই সরকারটা 2014 সালের পর থেকে জনগণের ভোট ছাড়া একের পর এক প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করেছে। 2014, 18, 2024 আমরা পুরো জার্নিটাই জানি এই সরকারের। এবং এই সময়টাতে তারা যেটা করেছে, পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এবং দলীয় ক্যাডার বাহিনীকে দিয়ে, যদিও পুলিশ একরকম দলীয় ক্যাডার বাহিনী হিসেবেই কাজ করেছে এই বছরগুলোতে, তাদেরকে দিয়ে একটা ভয়ের চাষ করেছে যাতে মানুষ আন্দোলনে তো দূরের কথা টু শব্দটা পর্যন্ত করতে না পারে। কিন্তু সেই পরিস্থিতিটা আস্তে আস্তে বদলাতে শুরু করলো কখন? 2021 সালের ডিসেম্বরে যখন র্যাবের উপরে স্যাংশনটা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তার আগে আপনি সরকারের বিরুদ্ধে কোনো একটা পজিশন নিলেই, আপনি সরকারের বিরুদ্ধে কোনো একটা কথা বললেই, কিছু একটা লিখলেই আপনাকে গুম করে ফেলা হতো, কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো একের পর এক প্রতিনিয়ত ক্রস ফায়ারের কথা তো আমরা শুনেছি। কিন্তু র্যাবের উপরে যখন স্যাংশনটা দেয়া হলো, মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশনটা দিল, এরপর গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাতারাতি কমে গেল, বলতে হবে একরকম বন্ধ হয়ে গেল। মানে আগের তুলনায় সেটাকে বলতে হবে এখন যে বন্ধ হয়ে গেছে। এবং এই সুযোগটা আসলে কিন্তু বিরোধীরা তারপরে পেল, যে একটা সাহস তৈরি হলো যে আমি এখন কথা বলতে পারি, আমি যদি কথা বলি তাহলে হয়তো বা আমার নামে মামলা হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কিংবা অন্য যে কোনো মামলা হতে পারে, বিশেষ ক্ষমতা আইনে আমাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু অন্তত আমাকে গুম করে দেওয়া হবে না, কিংবা ক্রস ফায়ারের নামে আমাকে মেরে ফেলা হবে না ঠান্ডা মাথায়। সুতরাং মানুষ আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করলো এবং রাস্তায় নামতে শুরু করলো, এবং সেটা আমরা দেখেছি তার পরের বছরই বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করেছে, এগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যে ইনভলভমেন্ট আমরা দেখেছি এখানে সাধারণ মানুষের, শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা না, এর পাশাপাশি সাধারণ মানুষও এই বিভাগীয় সমাবেশগুলোতে এসছে। সেই খবরগুলো গণমাধ্যমেও উঠে এসছে, মূলধারা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, বিভিন্ন সাধারণ মানুষের কথা শুনেছি, তারা কেন এসছেন, কিভাবে এসছেন। এই যে ভয়টা ভেঙে গেল,
র্যাবের উপরে স্যাংশন দেওয়ার পর এবং গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা কমে আসার পর ভয় ভাঙতে শুরু করলো এবং তার প্রতিফলন আমরা দেখেছি 2024 সালের অর্থাৎ এই বছরের যে নির্বাচনের সার্কাসটা হলো 7 জানুয়ারির। তার আগে 2023 জুড়ে যে আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির যে সমাবেশ মহাসমাবেশগুলো আমরা দেখেছি, সেখানে মানুষের যে ঢল, সেখানে পরিষ্কারভাবে বোঝা যায় এখানে শুধুমাত্র নেতাকর্মী না, সাধারণ মানুষ এসছে। কারণ তাদের মধ্যে একটা সাহসের জায়গা তৈরি হয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যেভাবে সরকারের উপরে চাপ দিচ্ছিল, পাশাপাশি ভিসা নীতিটা ঘোষণা করা হয়েছিল, ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আওয়ামী লীগের এখন তো লোকে ধরে না। আওয়ামী লীগের যে নৌকাটা আছে, আমার তো মনে হয় যে ডুবু ডুবু নৌকা, এত লোক লাভ দিয়ে উঠছে। এমনি ধরে না, তার মধ্যে ইনু সাহেব মেনুন সাহেব এরা যে লাভ দিয়ে পড়ছে, আমাদের নৌকা নিতে হবে, নৌকা উঠিতে হবে। এর মধ্যে মঞ্জু ভাই লাভ দিয়ে পড়ে গেছে নিচে, ইনু সব পড়ে গেল, নৌকাটা জায়গা হলো না। এই যে নৌকা পার হওয়ার যে প্রতিযোগিতা, এর মধ্যে আওয়ামী লীগের বাইরে কত লোক ঢুকছে আপনি জানেন? এখানে 60% হচ্ছে জীবনে যাদের বাপ দাদা আওয়ামী লীগের ভোটও দেয় নাই, তারা এখন আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আর 40% হচ্ছে রিয়েল আওয়ামী লীগ। কোভিড নানান রকম কইরা, অন্য কিছু না, শুধুমাত্র এই সমস্ত ধান্দা। সকাল থেকে রাত পর্যন্ত চাঁদাবাজি করবে। ছাগলের কোনো দোষ না, দোষ হলো রাম ছাগলটা। এই ছাগলটা যদি কালো ছাগল হইতো, ওদের 10টাও কিন্তু কেউ ধারে যেত না। সমস্যা করছে রাম ছাগল। এই রাম ছাগলের দিকে আমাদের নজর। কত কালো ছাগলের যে কত খ্যাত খেয়ে যাচ্ছে, এই খবরটা আপনারা রাখতেছেন না। এক এক সময় দুর্নীতির মাত্রা বেড়ে যায়, আবার কখনো কখনো এটা কমে যায়। আপনি লক্ষ্য করছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু কিছু লোক আঙুল ফুলে কলা গাছ হয়েছিল। ঠিক আমাদের স্বাধীনতার সময় আমরা দেশ স্বাধীন করলাম, ফিরে এসে দেখি যে লোকটা ধরেন অবাঙালিদের সব তো আমরা দখল করে ফেলাইলাম। রাতারাতি তারা দেশ ত্যাগ করলো, কারাগারে ঢুকলো, তাদের সমস্ত প্রপার্টি আমরা দখল করলাম। আমি আপনার পাশে শুধু ইসের কথাই বলি, তেজগা একজন লোক তো ছিল না, আমরা সব দখল করলাম। পরবর্তী সময় দেখে গেলাম দখল করলাম আমরা, যারা ওখানে চাকরি করতো বা একটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা যে কী পদ আমাদের জানা ছিল না, উনি বসলেন প্রথম ওখানে। তারপরে উনি বসে কিছুদিন চালাই টালাই সব তো বিক্রি টিক্রি করে যা প্রোডাকশন ছিল মেশিন বিক্রি করে, এরপর শুনলাম যে উনি ওই মিলের মালিক হয়ে গেছেন। সরকার এই মিলগুলো কিছু কিছু বিক্রি করবে, ওনরাই টেন্ডারে কিনছেন নামমাত্র মূল্যে। তা একটা হাতে ধরেন একটা মিল বিক্রি হয়ে গেছে তখন 20 লক্ষ টাকায়। উনি 1 লক্ষ টাকা দিয়ে আসেন, আর পর্যায়ক্রমে টাকা দেবেন, মিলে উনি মালিক হইলেন। তো যে লোকটা ছিল কর্মচারী, সে হলো অ্যাডমিনিস্ট্রেটর, সে হলো মিল মালিক, দুদিন পরে সে হলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একটা কার্ড চাপাই ফেলেলো। কামখান কিন্তু করলাম আমরা, দেশের স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম। আর ওই যে লোকটা ও চলে গেল এক রাত্রিবেলা, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল। তো এইভাবে মানুষ হয়ে যায়। ধরেন এই যে আওয়ামী লীগ দীর্ঘ 20 বছর ক্ষমতায়, এই ক্ষমতা আনার অনেকেই বলে যে এরা আনছে ক্ষমতা। নো, আওয়ামী লীগের ক্ষমতার উৎস তো তার জনগণ বা তার নিজের শক্তি, তার সংগঠন। তারা নিচের দিকে কর্মী কতজন লাভবান হচ্ছে। আওয়ামী লীগের এখন তো লোকে ধরে না। আওয়ামী লীগের যে নৌকাটা আছে, আমার তো মনে হয় যে ডুবু ডুবু নৌকা, এত লোক লাভ দিয়ে উঠছে। এমনি ধরে না, তার মধ্যে ইনু সাহেব মেনুন সাহেব এরা যে লাভ দিয়ে পড়ছে, আমাদের নৌকা নিতে হবে, নৌকা উঠিতে হবে। এর মধ্যে মঞ্জু ভাই লাভ দিয়ে পড়ে গেছে নিচে, ইনু সব পড়ে গেল, নৌকাটা জায়গা হলো না। নৌকায় ওঠার বা লাভ দিয়ে ওঠার ওই লাভ দিয়ে উঠতে যেয়েই পড়ে গেছে না। মেনুন সাহেব 15 আগে উঠা এখানে চান্স নেবে, ওখানে করতে করতে যেয়ে উনি এক জায়গায় বসেছিল, উনি বেঁচে গেছেন। তো এই যে নৌকে পার হওয়ার যে প্রতিযোগিতা, এর মধ্যে আওয়ামী লীগের বাইরে কত লোক ঢুকছে আপনি জানেন? আমার ব্যক্তিগত ধারণা এখন যে নজরুল বাবু আছে বলতে পারবে যে এখানে 60% হচ্ছে জীবনে যাদের বাপ দাদা আওয়ামী লীগের ভোটও দেয় নাই, তারা এখন আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আর 40% হচ্ছে রিয়েল আওয়ামী লীগ। তাদের অতটা যন্ত্রণা নেই, কিন্তু এরাই কিন্তু কাজ করে ফেললো। তো আপনারা এতক্ষণ দেখলেন যে সাকিব ভাই কিছু তথ্য দিল যে আসলে পুলিশ কিভাবে নমনীয় হলো। যে পুলিশের ব্যাপার প্রথম বলছে যে পুলিশের ব্যাপারে যে নিউজগুলো করে সংবাদ মাধ্যমে, সেই নিউজগুলোতে আসলে ঢালাওভাবে যাতে পুলিশের বিরুদ্ধে নিউজগুলো না করে, এবং পরবর্তীতে প্রথমে অ্যাকশনভাবে একটা কথা বলছিল অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান রহমান। তারপরে তিনি বলছেন যে আসলে পুলিশের ব্যাপারে আপনারা নিউজ করেন, দুর্নীতির ব্যাপারে নিউজ করেন, ঠিক আছে, তারপর কিন্তু ঢালাওভাবে করেন না।
ঢালাভাবে না করার জন্য অনুরোধ করেছেন তিনি। তার সাথে সাথে কাজী ফিরোজ রশিদ, জাতীয় পার্টির একজন এমপি, তিনি সিনিয়র একজন রাজনীতিবিদ, তিনি বলছেন যে আওয়ামী লীগের এখন যে অবস্থা তাতে আওয়ামী লীগ ডুবু ডুবু অবস্থায় রয়েছে। তো এই জায়গাতে যে এখন বিশাল একটা কিন্তু সংকটের মধ্যেই সরকার রয়েছে, এই অবস্থাতে বোঝা যাচ্ছে। এ বিষয়ে তারা অভিমত দিয়েছেন, কথা বলছেন, তথ্যগুলো তুলে ধরেছেন। তো এই বিষয়ে আপনারা দেখছেন যারা, সেই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।